ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা কৃষক বন্ধুদের জন্য নানা বিষয় আলোচনা করে থাকি, তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একটু আলাদা। আমরা ফিরে যাব কিছুটা পিছনে, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরপর কৃষিক্ষেত্রে কীরকম চিত্র ছিল সেই বিষয়ে আজকে আমরা জানব। এই বিষয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞ, বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক, পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক গোপাল চন্দ্র দে। নমস্কার গোপাল বাবু। নমস্কার। গোপাল দা, আজকে আমাদের আলোচনার বিষয় যে স্বাধীনতার সময় বা ঠিক তার পরপর কৃষি চিত্র কীরকম ছিল সেই বিষয়ে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, যদিও সব তথ্য পাওয়া যায় না, তথাপি আমাদের মোটামুটি চাষযোগ্য জমি ছিল প্রায় 120 মিলিয়ন হেক্টর গোটা ভারতবর্ষ জুড়ে। সেখানে এই 120 মধ্যে মোটামুটি চাষযোগ্য অর্থাৎ একটার বেশি ফসল নিয়ে চাষ হতো 133 মিলিয়ন হেক্টর। সেচের সুবিধা ছিল মাত্র 11 থেকে 12%। রাসায়নিক সারের যোগান প্রায় ছিল না। সুতরাং পুরো ব্যাপারটা আমাদের তখন খুব খারাপ অবস্থা ছিল, যদিও সেই সময়ের জনসংখ্যা প্রায় 40 থেকে 45 কোটির মধ্যে। সুতরাং এত লোককে খাওয়ানো, তার সঙ্গে তখন প্রাকৃতিক নানা বিপর্যয় যেমন খরা, বন্যা, এগুলো তো ছিলই, এবং রাজনৈতিক একটা সাংঘাতিক পরিস্থিতি তখন ছিল, সবটাই একসঙ্গে। সুতরাং এই সবগুলো দেখতে গেলে কৃষির চিত্রটা খুব খারাপ ছিল। ক্রমশ সরকারি প্রচেষ্টা এবং ব্যক্তি প্রচেষ্টায় অনেক জমি, যেগুলো পতিত জমি ছিল, সেগুলোকে চাষযোগ্য করে এই 120 মিলিয়ন হেক্টরকে 145 মিলিয়ন হেক্টরে আনা হলো। যেমন মধ্যপ্রদেশ, ওইসব অঞ্চলে বুন্দেলখণ্ড অঞ্চল, কিছু লবণাক্ত এলাকায়, কিছু নদী চর এলাকা, এইরকমভাবে পতিত জমিকে চাষযোগ্য জমি করা হলো। তার সঙ্গে আমাদের কিছু কিছু সেচের ব্যবস্থা করা হলো। আর কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হলো ওই সময়? সেটা খুবই বড় জিনিস। দেশে এবং শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবী জুড়ে খাদ্যের অভাব দেখা দেয় 64, 65, 66 সাল। তখন সমগ্র পৃথিবী জুড়েই ভাবনা চিন্তা যে কী করে মানুষকে খাওয়ানো যাবে এবং সমস্ত কিছু। সেই সময়ে কিছু বিদেশি ধান, বিশেষত ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ওখান থেকে তাইচুং নেটিভ 1 ধানের তরফ থেকে আমাদের ভারতবর্ষে আনা হয়। বিশেষত ডক্টর স্বামীনাথন তার প্রচেষ্টা করে নিয়ে এসেছিলেন, এবং এখানে নতুন নতুন জাতের উদ্ভাবন হয় ধানের ক্ষেত্রে। ঠিক সেরকমভাবে গমের জন্য মেক্সিকো থেকে আনা হয় বেশ কিছু গমের জাত, যেগুলো আমাদের এখানে এনে তার উন্নতি করে কল্যাণ সোনা, সোনালিকা, এই সমস্ত জাত বার করা হয়। ঠিক এইরকমভাবে নানা ফসলের যে জাত, সেইগুলো সৃষ্টি করা হয়, যে জাতগুলো মোটামুটি তাদের খড় ছোট এবং লম্বায় খাড়াভাবে দাঁড়িয়ে থাকে, যেগুলো পরবর্তী পর্যায়ে আমাদের যে কৃষি যন্ত্রপাতি চালিয়ে তার যত্ন, পরিচর্যা, এমনকি কাটা চলতে পারে। আর ফলনের দিক দিয়ে সেগুলো প্রায় 2 থেকে 3 গুণ। আমরা খুব প্রথম দিকে আয়ার 8গুলো প্রচলিত ছিল, সেগুলো ক্রমশ নানাভাবে পাল্টে গেছে। দেশীয় যে জাত ছিল তার যে প্রোডাকশান দেওয়ার ক্ষমতা সেটা অনেক কম ছিল, তবে তার মধ্যে অনেক গুণমান বেশি ছিল। যেমন আজকে বাসমতি যে চাল, সেটা আমাদের ভারতবর্ষের একমাত্র, সেটা কিন্তু বিদেশে রপ্তানিও করা হচ্ছে এখনও, তার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এইভাবে একদিকে যেমন জাত, ফসলের জাত, সব রকম ফসলের, তুলো, আখ, গম, হ্যাঁ, ডাল শস্য, তৈলবীজ, এগুলো একদিকে চলতে থাকে। আরেক দিক দিয়ে হাঁস মুরগির এগুলো হয়, গরুর ক্ষেত্রেও তাই, নানা দিক দিয়ে, এবং নানা ফল ফুল সবজি সবের উপরে গুরুত্ব পায়, এবং ক্রমশ এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয় যাতে সামগ্রিকভাবে। আর এর সঙ্গে রাসায়নিক সারের কারখানা তৈরি, যাতে আমরা নিজেদের দেশে নিজেরা কারখানা তৈরি করতে পারি, কৃষি যন্ত্রপাতি তৈরি,
রাসায়নিক যে কৃষি উপাদান যেগুলো আমাদের প্রায়ই লাগে, রাসায়নিক সার ছাড়াও আমাদের পোকা রোগ বা আগাছা মারবার জন্য যে রাসায়নিক উপাদান, হ্যাঁ, সেইগুলোরও আমাদের দেশে অনেক কিছু তৈরি হতে লাগলো, যেগুলো হতো না সেগুলো বাইরে থেকে আনা, এরকমভাবে। অর্থাৎ সামগ্রিকভাবে কৃষির উন্নতি কি করে হয় সেটা। আচ্ছা, এই কৃষি প্রগতির সাথে সাথে এই যে বর্তমান সময় কোন কোন বিষয় গুরুত্ব পড়লো এবং বর্তমান কৃষিচিত্র কি মানে কিরকম হচ্ছে এখন? আচ্ছা, এটা দেখতে গেলে আমরা এখন একদম বলা যায় যে আধুনিক কালে যে খাদ্যশস্যের উৎপাদন 51-52 সালে যা ছিল তার 5 গুণ, যদিও জনসংখ্যাও বেড়েছে, কিন্তু সেটা জনসংখ্যা হয়তো 2.5 গুণ, 120 কোটি এরকম জনসংখ্যা, সেখানে 250 কোটির কাছাকাছি টন, মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। ঠিক সেরকমভাবে তুলোর উৎপাদন, আখের উৎপাদন, এগুলো সবই হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে এই যে জনসংখ্যা বৃদ্ধি, এদের কিন্তু কনজামশন প্যাটার্ন, অর্থাৎ সেটাকে গ্রহণ করার মানে পদ্ধতিটা পাল্টে যাচ্ছে। সেটা কীরকম? যখন মাছ মাংস এগুলোর প্রতি আমাদের আসক্তি বাড়ছে, 1 কেজি মাংস তৈরি করতে গেলে প্রায় 7 কেজি আমাদের দানা শস্য ব্যবহার করতে হয়। তার মানে 1 কেজি মাংস সমান 7 কেজি দানা শস্য খাওয়ার সমান। ঠিক সেরকমভাবে আমাদের জলের ব্যবহারটা অন্যরকম। 1 কেজি গম উৎপাদন করতে গেলে মোটামুটি 800 লিটার জল লাগে, ধান সেখানে লাগে প্রায় 2500 লিটার। সুতরাং এইগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমরা কিভাবে জিনিসগুলো কি করব। সরকারিভাবে আরও বিভিন্ন রকম জলের সেচের জন্য বিভিন্ন খাল কাটা হয়েছে। বিভিন্ন এই যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষত দামোদর ভ্যালি কর্পোরেশন, ময়ূরাক্ষী, কংসাবতী প্রজেক্ট, এইসব করে বীরভূমে হিংলো প্রজেক্ট, অর্থাৎ কি করে আমরা প্রজেক্টের সাহায্যে অর্থাৎ বৃষ্টির জলকে ধরে রেখে সময় মতো সেচ দিয়ে এগুলোকে আমাদের নানা রকমভাবে চাষের কাজে লাগায়। এবং সামগ্রিকভাবে দেখতে গেলে যেখানে প্রথমের দিকে মোটে 111% জমিতে চাষ হতো, মানে একটা জমিতে একবার চাষ হলে 100%, সেই 111টা আজকে দাঁড়িয়েছে প্রায় 180%। অর্থাৎ একই জমিতে 2, 3, কোথাও কোথাও 4টে ফসল তৈরি হচ্ছে, কিন্তু আবার অনেক জায়গাতে হচ্ছেও না। যাই হোক, আর এর সঙ্গে সেচের আজকে যান্ত্রিক সুবিধা সুযোগের জন্যে নানা রকম পাম্প সেট থেকে আরম্ভ করে নতুন ডিপ টিউবওয়েল, সাবমার্সিবল পাম্প, এগুলো তৈরি হয়েছে। আজকাল কৃষি যন্ত্রপাতি একবারে ধান গম জিরো টিলেজ তার যন্ত্রপাতি বেরিয়েছে, চাষিরা নিজেরা ব্যবহার করছেন। ধান কাটা ঝাড়াই মাঠেই একবারে ঝাড়াই করে চলে আসছে কম্বাইন হারভেস্টার। এবং প্রথম দিকে চাষের অর্থাৎ ভারতবর্ষের সূচনা লগ্নে মানে স্বাধীনতার পরে একজন চাষি হয়তো সারা বছর পরিশ্রম করে তার পরিবারের 5-7 জনের খাবার তৈরি করতে পারত। এখন একজন চাষি এই সমস্ত যন্ত্রপাতি, কৃষি রসায়ন ইত্যাদি দিয়ে একজনেই 1000 লোকের খাদ্য উৎপাদন করতে পারছে। আর এর সঙ্গে যেটা আমাদের দুগ্ধ উৎপাদন, ডিম যেটা আমরা বলি, যে নানা রকমভাবে আমাদের পুষ্টির যোগান, শুধু খাদ্য পেট ভরানো নয়, আমাদের পুষ্টিটা যাতে হয়, ফলমূল ইত্যাদি যেন আমরা করতে পারি, সেদিকগুলোর উপরেও গুরুত্ব যথেষ্ট দেওয়া হয়েছে এবং হচ্ছে। আচ্ছা, এই যে কৃষি ক্ষেত্রে একটু আগে আপনি যে বলছেন জনসংখ্যার কথা, জনসংখ্যা তো অনেক বেড়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে সে উৎপাদনও অনেকটাই উৎপাদনের হারটাও বেশি। তো যাই হোক, এই জনসংখ্যা বৃদ্ধি বলুন, আমদানি রপ্তানি বা বিদেশি মুদ্রার ক্ষেত্রে এই কৃষি চিত্রের উপর মানে কৃষির ক্ষেত্রে কিরকম প্রভাব ফেলেছে? আচ্ছা, এটাতে আমরা জানি যে 64-65 সালে যেটা বলা হতো, ভারতীয় লোকেরা বেগিং বাউল অর্থাৎ ভিক্ষের বাটি নিয়ে বা থালা নিয়ে ঘুরেছে, সেটার থেকে আমরা এসে মোটামুটি স্বনির্ভর হতে পেরেছি এবং কতকগুলো জিনিস আমরা প্রতি বছরই বিভিন্ন দেশে রপ্তানি করছি। এখনও আমদানি আমাদের করতে হয়, তার মধ্যে কিছু ভোজ্য তেল আছে, ভোজ্য ডাল আছে। হ্যাঁ, আবার আমরা প্রয়োজনে বা বেশি উপার্জনের জন্য যেমন বাসমতি ধান থেকে চাল যেটা, সেটা আমরা রপ্তানি করছি। নানা রকম মশলা, ভারতবর্ষ একমাত্র জায়গা যেখানে সবচেয়ে ভালো মশলা তৈরি হয় এবং সেটার থেকে প্রতি বছর প্রায় 350 কোটি টাকার মশলা বিক্রি করার সুযোগ রয়েছে বা হচ্ছে। আরও অন্যান্য চা থেকে আরম্ভ করে রাবার, কফি, হ্যাঁ, এগুলো ছাড়া বিভিন্ন ফল, আজকাল আম থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ফল বিদেশে রপ্তানি করা হচ্ছে। আবার চিনিও আমরা রপ্তানি করছিলাম, ইদানিং কিছুটা আবার ঘাটতি হচ্ছিল।
এই জন্য রপ্তানি এবং আমদানি দুটোই ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা জানি যে প্রকৃতি তার যে খেয়ালপনা তার উপরে কৃষি নির্ভরশীল। সুতরাং কখনো খরা কখনো বন্যা, আমরা যে জায়গাতে কখনো বন্যার কথা ভাবিনি সেখানে বন্যা হচ্ছে, যেখানে খরার কথা ভাবিনি সেখানে খরা হচ্ছে। সুতরাং এই দিক সমস্ত করে ফসলের নানা ক্ষয়ক্ষতি হচ্ছে। তথাপি সামগ্রিকভাবে দেখতে গেলে চাষের উন্নতি এবং তার সঙ্গে আমদানি রপ্তানি এগুলো নানাভাবে আমরা সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারছি। আচ্ছা, এই জমি, জল, বীজ, সার এইগুলোর ওপরেও কি প্রভাব, মানে কৃষি ক্ষেত্রে কি রকম প্রভাব পড়েছে? আমরা যখনই বেশি উৎপাদনের দিকে গেছি তখন আমরা অনেক ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি করেছি। অর্থাৎ কীরকম, আমরা বেশি রাসায়নিকের ব্যবহার করে জমির থেকে বেশি উৎপাদন নিয়েছি, জমির হয়তো ততটা দেওয়ার ক্ষমতা নেই, যার জন্য আজকে আমরা আবার ঘুরে বলছি যে আমরা আবার অর্গানিক ফার্মিং বা জৈব চাষে ফিরে এসো। দরকার পড়ে এই উচ্চ ফলনশীল জাত বা হাইব্রিড এইগুলোকে তোমার বাদ দাও, দিয়ে তুমি ফিরে এসো পুরনো জায়গায়, যেখানে সে সহনশীল হয়, যেখানে সে সামগ্রিকভাবে আমাদেরকে, জমিটা তো আমার শুধু একার নয়, আমার মানে ভবিষ্যৎ প্রজন্মের, আমার যেন 2 পুরুষ 3 পুরুষ পরের ভবিষ্যৎ যারা, তারা যেন এই জমির থেকে খেতে পায়, পড়তে পায়। আজকে যদি ভূমি নিঃস্ব করে ফেলি তাহলে খুবই অসুবিধা। তো এই জন্যে আমাদের সেই দিকগুলো দেখা হচ্ছে। আর তার সঙ্গে জমি, জল ইত্যাদি আমাদের ভাবতে হচ্ছে, যদিও পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল বলা হয়, কিন্তু এই জলে যে জল তার শতকরা 1 ভাগেরও কম হচ্ছে উপযোগী, খাদ্য উপযোগী জল, যেটা পোর্টেবল বা পেয় জল। তো সেই জল কিন্তু আমরা এত বেশি দূষিত এবং বিষাক্ত করে তুলছি। হয়তো একদিন, আজকে আমরা খুব ভালো করেই জানি যে ট্রেনে বাসে বেরোলে আমাদেরকে জল নিয়ে যেতে হয়, চাষিরাও এখন মাঠে যাচ্ছে পানীয় জল সঙ্গে করে নিয়ে, এবং জল যে কোনো সময় একটা পণ্য হবে 10 টাকা থেকে 15 টাকা লিটার, সেটা ভাবা যায়নি কখনো, কিন্তু সেটা আজকে হচ্ছে। কিন্তু কৃষিতে আমাদের জলের প্রয়োজন প্রচুর, এবং সেই জলের প্রয়োজনটা মেটাতে গেলে, কারণ আমাদের গৃহস্থালী ছাড়াও নানা কলকারখানাতে জল লাগছে, সেটাও পরিষ্কার জল বা শুদ্ধ জল হওয়া দরকার। সুতরাং এখন এই জলের উপরে আরেকটা, যার জন্য আমরা বারবার বলছি বৃষ্টির জল সংগ্রহ করো, ধরো, ভরো, রক্ষা করো, তার উপযুক্ত ব্যবহার, রেন ওয়াটার হারভেস্টিং ইত্যাদিগুলো তো আমাদের খুবই দরকার। আর বীজ ইত্যাদির ক্ষেত্রেও আমাদের এই উচ্চ ফলনশীল ইত্যাদি জাত হওয়াতে ভারতবর্ষের ধানের ক্ষেত্রে প্রায় 60,000 জাত ছিল, সেটা 6,000-এ নেমেছে। আচ্ছা গোপালদা, আমাদের তো সময় খুব কম, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের বলেন যে সামগ্রিকভাবে আমাদের কৃষির উন্নতি হয়েছে ঠিকই, অনেক উৎপাদন বেড়েছে, কিন্তু তার তৎসত্ত্বেও আপনি কি বলতে পারেন যে কৃষিদের ক্ষেত্রে চাষি ভাইদের এখানে আর্থসামাজিক দিকে কতটা তারা এগিয়ে যেতে পেরেছেন? হ্যাঁ, এখানে হচ্ছে আদৌ কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, কোথাও কোথাও হয়েছে খুবই ভালো দিক, আবার কোথাও কোথাও নেগেটিভ দিক। আমাদের ভারতবর্ষে বহু চাষি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তার কিন্তু মূল কারণ অতি লোভ। আমি 1 বছরেই প্রচুর লাভ করব, একবারই বড়লোক হব, এই ভাবনা চিন্তা করে যারা চাষবাস শুরু করেছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। হয়তো প্রথম বছর লাভ করেছেন, দ্বিতীয় তৃতীয় বছরে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং যতই চেষ্টা করা হোক, সব জিনিসগুলো একটা প্রকৃতির সঙ্গে মিলেমিশে না চলে আমি একবারই বড়লোক হব, একবারই কোনো কিছু হব, এটা ঠিক নয়। এবং তার জন্যেই বহু চাষি নানাভাবে বিপর্যস্ত এবং মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হয়েছে। অনেক ধন্যবাদ গোপালবাবু আপনাকে। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই কৃষি দর্শন অনুষ্ঠানে আলোচনা করলাম। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ,
তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। ভুট্টা একটি সুস্বাদু ফসলের মধ্যে অন্যতম। বর্তমানে স্বল্প বৃষ্টিপাতের জন্য ধানের পরিবর্তে এই খরাপ্রবণ অঞ্চলে ভুট্টা চাষের সম্ভাবনা কতখানি বেড়েছে, আজ আমরা সে বিষয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিবনাথ ঘোষ, সহকৃষি অধিকর্তা প্রশাসন, সিউড়ি সদর মহকুমা। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে ভুট্টা চাষের গুরুত্ব কী? আমাদের এখানে যে সমস্ত খরাপ্রবণ জেলা আছে সেখানে বৃষ্টির যে স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিতে ধান চাষের একটু অসুবিধাই আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা ধান রোপণ করা যাচ্ছে না বা ধানের চাষ ঠিকমতো করা যাচ্ছে না। সেই সমস্ত জায়গায় কিন্তু ভুট্টা আমরা চাষ করতে পারি। ভুট্টার গুরুত্ব হিসাবে যদি আমরা দেখি, ভুট্টা যে ব্যবহার এটা বিস্তার অনেকটাই। মূলত আমাদের দেশে পোলট্রি খাবার বা হাঁস মুরগির খাবার এবং ক্যাটেল ফিড বা গরুর খাবার হিসেবেই বেশিরভাগটা ব্যবহার হয়। শতকরা 51% পোলট্রি ফিড এবং 12% ক্যাটেল ফিড হিসেবে ব্যবহার হয় এবং 23% খাওয়া হিসেবে ব্যবহার হয় এবং 12% ইন্ডাস্ট্রি এবং 1% বীজ এবং 1% পানীয় হিসেবে ব্যবহার হয়। কাজেই সেখানে অনেকটাই আমাদের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও ভুট্টা বিভিন্ন শিল্প ক্ষেত্রে ব্যবহার হয়, যার জন্য এর সম্ভাবনা কিন্তু বিরাট। আর দ্বিতীয়ত এইখানে আমাদের এই যে খরাপ্রবণ জেলা, সেখানে জল আমরা এই বর্ষাকালে অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না। সেই সমস্ত জায়গায় আমরা যদি ভুট্টা চাষ করতে পারি, আমাদের বিগত অভিজ্ঞতা থেকে দেখেছি 2010-11 যে খরা মতো পরিস্থিতি হয়েছিল, অর্ধেক জায়গায় আমরা ধান লাগাতে পারিনি বা লাগিয়েও মরে গেছে। সেই সমস্ত জায়গায় কিন্তু ভুট্টা খুব সফলভাবেই চাষিরা চাষ করেছিলেন এবং সেখানে ফলনও পাওয়া গেছিল। তাহলে এই যে একটা ঝুঁকির সম্ভাবনা রয়েছে ধান চাষের ক্ষেত্রে, বিশেষত উঁচু জায়গায় আমাদের এই খরাপ্রবণ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া যে সমস্ত খরাপ্রবণ জেলা, সেখানে ভুট্টা মানে খুব ভালোভাবেই আমরা চাষ করতে পারি। আচ্ছা, এই ভুট্টা চাষের ক্ষেত্রে জমি নির্বাচন আমরা কিভাবে করব? ভুট্টা সমস্ত ধরনের জমিতেই করা যেতে হবে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা বর্ষাকালে বেশিরভাগ চারই চাষ হয়, তাহলে এমন জমি আমাদের নির্বাচন করতে হবে যাতে সেখানে জল না দাঁড়ায়। জল দাঁড়ালে কিন্তু গাছ মরে যাবে। তাই জন্য আমাদের উঁচু জমি নির্বাচন করতে হবে। এছাড়া জমিটা যাতে অম্ল বা ক্ষার না হয়, pH 6.5 থেকে মোটামুটি 7.5-এর মধ্যে থাকলে ভালো হয়। আর জৈব সার অবশ্যই বেশি থাকতে হবে এবং জল নিকাশি ব্যবস্থাও থাকতে হবে জমিতে, কারণ বর্ষাকালে যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে সেহেতু জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে। সেই সমস্ত জায়গাতেই কিন্তু আমরা ভুট্টা চাষ করতে পারি সেই জমিতে। আচ্ছা, জাত নির্বাচনের ক্ষেত্রে ভালো কোন কোন জাত নির্বাচন করলে ভালো ফলন পাওয়া যাবে? জাত হিসেবে দু রকম ভুট্টা চাষ হয়, একটা হচ্ছে কম্পোজিট বলে আর একটা হচ্ছে হাইব্রিড। কম্পোজিটের ক্ষেত্রে কিষান বা আজাদ এই জাতগুলো পুরনো জাত, এগুলো চাষ করা যেতে পারে। বা এখন আমাদের যে নতুন প্রযুক্তি বা যাতে আমরা ফলন বাড়াতে পারি সেই সবের জন্য হাইব্রিড যেগুলো আছে, যেমন গঙ্গা সফেদ, রঞ্জিত, ডেকান 105, মক্কা 105, বিবেক 27, এগুলো পরে এই জাতগুলো এসছে, প্রকাশ, প্রো 311, বায়ো 986-1, এইগুলো কিন্তু এখন এই জাতগুলো বেরিয়েছে। এই জাতগুলো হাইব্রিড জাত এবং তাদের ফলনও অনেক বেশি। চাষিরা এই সমস্ত জাতগুলো চাষ করতে পারেন। আচ্ছা, এই ভুট্টা চাষের ক্ষেত্রে তো জমি তৈরি করতে হবে যাতে ভালো করে ভুট্টার ফলন পাওয়া যেতে পারে। তো এই জমি কিভাবে আমরা তৈরি করব, মানে কৃষক বন্ধুরা তৈরি করবে? সচরাচর যেটা আমরা করে থাকি, লাঙল দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে জমিটা মাটি ঝুরঝুরে করে এবং ভেলিতে লাগাতে হবে। যেহেতু বর্ষাকালে আমি বারবার বলছি যে বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়ে গেলে সেখানে নিকাশি ব্যবস্থা করতে হবে, সেই ভেলিতে লাগাতে হবে এবং নিকাশি জল নিকাশি নালাও রাখতে হবে। এখন যেটা রিসোর্স কনজারভেশন হিসাবে ব্যবহার হচ্ছে, জিরো টিলেজ আমরা করছি, সেক্ষেত্রে চাষ করার প্রয়োজন নেই, কিন্তু সেখানে মেশিনের সাহায্যে বীজ এবং সার মাটিতে বপন করতে হবে এবং একটাই খেয়াল রাখতে হবে যে যাতে জমির জোটা ঠিক অবস্থায় থাকে, নাহলে গাছটা বেরোবে না।
যদিও বর্ষাকালে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, তো এটা করা যেতে পারে, অসুবিধা নেই। কেবল একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আগাছা, এটা 0 টিলে যে বেশি হয়, আগাছা নাশক আমাদেরকে ব্যবহার করতে হবে। আর লাগাবো যখন, ভেলিটা করতে হবে পূর্ব পশ্চিম দিকে ভেলি করে, দক্ষিণ দিকে গাছটা লাগালে সেখানে গাছের বৃদ্ধি দেখা গেছে ভালো হয়। আচ্ছা, কোন সময় বীজ বপন করা হবে এবং কিভাবে করব? ভুট্টা সাধারণত সারা বছরেই আমরা চাষ করতে পারি, তবে যেহেতু খরিফে বেশি, সারা দেশেই খরিফে বেশি হয়, সেখানে জুন মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ভুট্টা লাগানো যেতে পারে। এটা মোটামুটি 100-120 দিনের ফসল। জুলাই মাসে লাগালে আমরা অক্টোবর নভেম্বরের মধ্যে আমরা এটা হারভেস্ট করতে পারবো। আর যদি রবিতে করতে হয় সেক্ষেত্রে অক্টোবরের মধ্যেই লাগানো ভালো, এবং যদি আমরা সামারে বা গ্রীষ্মে করতে যাই সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মধ্যে লাগানো ভালো। ভুট্টা যেহেতু থার্মো এবং ফটো সেন্সিটিভ নয়, যার জন্য এটা সারা বছরই আমরা চাষ করতে পারি, তবে বেশি চাষ করা হয় খরিফেই। আচ্ছা, এই চাষের ক্ষেত্রে বীজের হার কেমন হবে এবং বীজ শোধন কিভাবে করা যেতে পারে? বীজের হার আমরা 20 কেজি হেক্টর প্রতি দিতে পারি। হেক্টর 250 শতক, সেখানে প্রতি শতকে 80 গ্রাম মতো বীজ প্রয়োজন। এবং বীজ শোধন অবশ্যই করতে হবে, কারণ বীজ শোধন করলে অনেক ছত্রাক ঘটিত যে সমস্ত রোগ আছে সেই রোগগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। বীজ শোধনের জন্য কার্বেন্ডাজিম 1 গ্রাম এবং ক্যাপটান 1 গ্রাম, সেই 2 গ্রাম ওষুধ 1 কেজি বীজের জন্য লাগবে। এইটা করলে ছত্রাক ঘটিত যে সমস্ত রোগগুলো পরে দেখা যাবে সেটার প্রকোপ অনেকটাই কমে যাবে। আচ্ছা, এক্ষেত্রে কি কি সার প্রয়োগ করতে হবে? সার হিসেবে আমরা প্রথমেই বলছি যে মূল সার হিসেবে যদি আমরা দিই সেক্ষেত্রে হেক্টর প্রতি 10 টন মতো জৈব সার যদি আমরা দিতে পারি, জৈব সার যতটা দিতে পারবো ততটাই ভালো, কারণ এটা জল ধারণ ক্ষমতা বাড়াবে এবং যে গাছের খাদ্য সেগুলো যোগাতে সাহায্য করবে। তার সাথে আমরা 70 কেজি নাইট্রোজেন, 35 কেজি পটাশ এবং 70 কেজি ফসফেট, এইটা আমরা যখন জমি তৈরি করব শেষ চাষের আগে দিয়ে চাষ দিয়ে আমরা সারটা দিয়ে দেবো। এবং তারপর হিসেবে চাপান সার হিসেবে আমরা বীজ লাগাবার 4 সপ্তাহ পরে আমরা 35 কেজি নাইট্রোজেন এবং তার সাথে 17.5 কেজি পটাশ এবং 25 কেজি জিঙ্ক সালফেট, যদি এখানে দেখা যাচ্ছে জিঙ্কের একটা ঘাটতি এই সমস্ত অঞ্চলে দেখা যায়, সেক্ষেত্রে 25 কেজি জিঙ্ক সালফেট এবং 10 কেজি বোরাক্স বা বোরন, এখানেও বোরনেরও অভাব আছে। তো এইটা আমরা প্রথম চাপান সার যখন দেবো 4 সপ্তাহ পরে লাগাবার আমরা এটা দেবো। দ্বিতীয় চাপান সার দেবো যখন টাসেলিং বা ফুল আসবে, সেক্ষেত্রে আমরা বলছি যে 35 কেজি নাইট্রোজেন এবং 17.5 কেজি বাকি পটাশটা থাকছে সেইটা আমরা দেবো। তার মানে হেক্টরে আমরা 140 কেজি নাইট্রোজেন, 70 কেজি ফসফেট এবং 70 কেজি পটাশ দেবো, তার সঙ্গে 25 কেজি জিঙ্ক সালফেট এবং 10 কেজি বোরাক্স দেবো। মূল সার হিসেবে আমরা হাফ নাইট্রোজেন এবং পুরো ফসফেট এবং হাফ আমরা বলছি পটাশটা আমরা দিতে। পরের ক্ষেত্রে সেটা 1/4 ভাগ আমরা প্রথম যখন চাপান সার দেবো সেই হিসেবে দেবো পটাশটা, আর শেষ যখন দ্বিতীয় চাপানে আবার বাকি 1/4 অংশ পটাশটা দেবো। এইভাবে যদি আমরা সারটা দিই তাহলে গাছ অনেক ভালোভাবে খাবারটা পাবে এবং ফলনটাও বেশি হবে। এবং প্রথম যখন চাপানটা দেবো তখন অবশ্যই গাছের গোড়াতে আমাদেরকে মাটিটা ধরিয়ে দিতে হবে, তাহলে পরের দিকে গাছ পড়ে যেতে পারে। আচ্ছা, এই ভুট্টা চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা কিভাবে পরিচর্যা করলে এর ফলন আরও বেশি হবে? পরিচর্যা বলতে আগাছা একটা প্রধান শত্রু, এর জন্য ফলন প্রায় 30-35% কমে যায়। তাহলে আগাছা নিয়ন্ত্রণ একটা ব্যাপার থেকেই যায়। যখন আমরা বলছি যে প্রথম চাপান দেওয়ার যখন দেবো সেই সময় আগাছাটাও কিন্তু নিয়ন্ত্রণ করে নিতে হবে। এবং যদি লোক এখন পাওয়ার একটু অসুবিধা আছে সেক্ষেত্রে আমরা আগাছা নাশক ব্যবহার করতে পারি। সেই জন্য অ্যাট্রাজিন যে আগাছা নাশকটা আছে সেটার 1 থেকে 1.5 কেজি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা আছে সেটা 600 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যে যাতে ওইটা আমরা পেছবো স্প্রে করতে করতে যাতে না এগিয়ে যায়, তাহলে ওই যে থিন লেয়ার যেটা ফিল্মটা হয় অ্যাট্রাজিনে
সেটা নষ্ট হয়ে যেতে পারে। কাজে এটা সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা স্প্রে করতে করতে পিছিয়ে আসব। আচ্ছা, এক্ষেত্রে কি কি রোগ পোকার আক্রমণ হতে পারে এবং এ থেকে নিয়ন্ত্রণের উপায় কি? ভুট্টার রোগ দেখা যায় প্রথমত বিশেষ করে বর্ষাকালে, আমরা আগেই বলেছি ছত্রাক ঘটিত রোগ দেখা যায়, যার মধ্যে গোড়া পচা অন্যতম। যখন গাছ আমরা লাগাবার পরে গাছ বেরোবার পরেই কিন্তু এই রোগের প্রাদুর্ভাব হয়। বিশেষত দেখা যায় যদি বৃষ্টি হয় বা জল জমে যায়, তাহলে এই রোগের মানে প্রকোপটা অনেকটাই বেড়ে যায়। তার জন্য প্রথম কাজ হিসেবে আমরা বলছি উঁচু করে ভেলিতে লাগাতে, যাতে বৃষ্টি হলে গোড়ায় একদমই জল না জমতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বীজ শোধনটা করতে হবে। একটু আগেই আমরা বললাম যে 1 গ্রাম কার্বেন্ডাজিম এবং 1 গ্রাম ক্যাপটান, এই দুটো ওষুধ মিশিয়ে প্রতি কেজি বীজেতে মিশিয়ে বীজটা শোধন করে নিতে হবে। এই দুটো করলে এই গোড়া পচা রোগটা আমার নিয়ন্ত্রণ হবে। এরপরে পাতায় এক ধরনের ধসা রোগ দেখা যায়, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেগুলোও ছত্রাক ঘটিত। সেখানে আমরা যদি ম্যানকোজেব দিই 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে যদি স্প্রে করি, তাহলে ওই রোগটাকে আমরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। এছাড়া আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে মরিচা রোগ। পাতায় লাল লাল মরচের মতো দেখা যায়, এই রোগটাও এখানে দেখা যায় এবং এটাও ছত্রাক ঘটিত রোগ, যার জন্য এখানেও আমরা ওই ম্যানকোজেব 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে বলছি। স্প্রে করার সময় দেখতে হবে যে যাতে রৌদ্রোজ্জ্বল দিন থাকে এবং স্প্রেতে যদি আমরা 1 চামচ সার্ফ বা গুঁড়ো সাবান মিশিয়ে দিই, তাহলে তার কার্যকারিতা অনেকটাই বৃদ্ধি পাবে। এরপরে যদি আমরা পোকার প্রসঙ্গে আসি, তাহলে প্রধান যে পোকাটা ক্ষতি করে, মাজরা এক ধরনের পোকা আছে যেটা পাতায় ডিম পাড়ে, তারপর সেই ডিম থেকে পোকা বেরিয়ে তারা পাতা খায় এবং তারপরে গিয়ে যে সেই কাণ্ডে ছিদ্র করে এবং গাছ মরে যায়। এই পোকা আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে এন্ডোসালফান যেটা আছে ওষুধ, সেটা 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। এরপর আরেকটা পিঙ্ক বোরার বলে এক ধরনের পোকা আছে, সেখানেও তারাও ক্ষতি করে, সেটাও আমরা এন্ডোসালফান 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। বর্তমানে আরেকটা পোকা যেটা ছোলায় শুঁটি সিদ্ধকারী পোকা বা হেলিকোভার্পা নামে আমরা জানি, এটা অনেক ফসলে এটা ক্ষতি করে, সেই পোকার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এন্ডোসালফান 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে বা ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। তো এইগুলো করলে এই পোকা নিয়ন্ত্রণ হবে। আর একটা জিনিস এই শুষ্ক অঞ্চলে ক্ষতি করে, সেটা হচ্ছে উই পোকা। উই পোকার জন্য আমরা ফিপ্রোনিল জাতীয় দানা ওষুধ, সেটা 20 কেজি যখন চাষ দিয়ে মূল সার দেবো সেই সময় দিয়ে আমরা চাষটা করলে উই পোকারও নিয়ন্ত্রণ করা যাবে। আচ্ছা, কোন সময়ে এই ফসল তোলা হয় এবং কতটুকু ফসল পাওয়া যায়? আমরা যদি বর্ষাকালে জুলাই মাসে লাগাই, তাহলে আমরা অক্টোবর শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষে পেয়ে যাব। কিরম জাত লাগাবো তার উপর নির্ভর করছে এবং শতকরা 80% শুঁটি পেকে গেলে তারপর কিন্তু শস্যটা কর্তন করতে হবে। এবং ফলন হিসেবে আমরা যদি ভালোভাবে হাইব্রিড জাত চাষ করি, তাহলে 5 থেকে 6 কুইন্টাল পর্যন্ত ফলন চাষি ভাইরা পেতে পারেন। এবং যদি যেভাবে আমরা উন্নত প্রথায় চাষবাসের কথা বলছি, সেগুলো যদি তারা ঠিকঠাক মেনে চলেন, তাহলে অন্তত 5-6 কুইন্টাল প্রতি বিঘেতে তারা ফলন পাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আমরা ভুট্টা চাষ নিয়ে আলোচনা করছিলাম। আর যে সকল কৃষক বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তারা আজকে আমাদের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হয়েছেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।